সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে টপিকসটা হলো অনার্স দ্বিতীয় বর্ষের 22-3703 কোডের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ। আর লেকচারের শিরোনাম হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাধান বা সিঙ্গুলার সলিউশন। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ টিপু সুলতান, প্রভাষক, গণিত বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকের আমাদের পাঠ সিঙ্গুলার সলিউশনস বা ব্যতিক্রমধর্মী সমাধান। হ্যাঁ, বা ব্যতিক্রমী সমাধান যেটা বলো। তো ঠিক আছে, আমরা পাঠে চলে যাই। আজকে আমি যে বইগুলোর আজকের টপিকসটা সাজাতে যে বইগুলোর হেল্প আমি নিয়েছি সেই বইগুলো হলো সায়েন্স ভিউ পাবলিকেশনস, তিতাস পাবলিকেশনস এবং মোহাম্মদ আবু ইউসুফ স্যারের বই থেকে। বইগুলো অত্যন্ত ভালো। দেখো, আমরা আজকে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে যে আচ্ছাদন। সিঙ্গুলার সলিউশনের করতে গেলে এই আচ্ছাদন সম্পর্কে তোমাদের জানতে হবে। হ্যাঁ, বা এনভেলপ। তোমরা এই সংখ্যাগুলো একটু দেখে রাখো। যদি কোনো রেখা প্রদত্ত রেখা গোত্রের সাথে দেখো একটু ভালো করে খেয়াল করো। যদি কোনো রেখা প্রদত্ত রেখা গোত্রের সাধারণ স্পর্শক এবং রেখার প্রতিটি বিন্দু প্রদত্ত রেখা গোত্রের একটিকে স্পর্শ করে, তবে তাকে আচ্ছাদন বলে। তোমরা মানে এটা সংজ্ঞাটা পড়ে মানে বুঝতে পারোনি না? দেখো, রেখা গোত্র বলতে এখানে বোঝাচ্ছে অনেকগুলো রেখা। ঠিক আছে, রেখা গোত্র মানে অনেকগুলো, যেমন বৃত্ত, সেই বৃত্ত হতে পারে। এটা যদি কোনো রেখা, এই দেখো এই রেখাটা, এই যে কিন্তু রেখা, এই রেখা প্রদত্ত রেখা গোত্রের সাধারণ স্পর্শ, দেখছো? এই দেখো এই রেখাটা কিন্তু এই বৃত্তেরও একটা স্পর্শক, এইটারও স্পর্শক, এটারও স্পর্শক। ঠিক আছে, তবে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো কি প্রদত্ত রেখার গতি স্পর্শ করছে না? এই স্পর্শ করছে, দেখছো? তাই উক্ত এই রেখাকে আমরা কি বলবো? আচ্ছাদন বলবো। ওকে, তোমরা ক্লিয়ার? এরকম হতে পারে, এই বৃত্ত মনে করো এই পাশ থেকেও এটা হতে পারে, এরকম হতে পারে, কোনো সমস্যা নেই। এরকম হতে পারে, মানে কমন একটা স্পর্শক থাকতে হবে। এদিকেও হতে পারে, এখানেও একটা বৃত্ত এরকম হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানেও এরকম হতে পারে। হ্যাঁ, একে তো তোমার বৃত্ত গোত্র তো বেশি আঁকা সম্ভব না, ঠিক না? তোমরা কি বুঝছো? ক্লিয়ার বুঝছো? যদি কোনো রেখা প্রদত্ত রেখা গোত্রের সাধারণ স্পর্শক, এই রেখা গোত্র এগুলো, ঠিক আছে, অনেক ধরনের রেখা আছে এখানে, এবং রেখা প্রতিটি বিন্দু প্রদত্ত রেখা গোত্রের একটিকে স্পর্শ করে, দেখছো? এই রেখাটা এই বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করছে, তবে ওই রুক্ত রেখাকে আচ্ছাদন বলবে। ওকে, এবার দেখো ব্যতিক্রমী সমাধানটা কি জিনিস, বা সিঙ্গুলার সলিউশন। অনেক একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা এলে আসেই থাকে বলা যায়। যদি কোনো অন্তরকের পি নিরূপক এবং সি নিরূপক উভয় একটি আচ্ছাদন ধারণ করে, মানে একটা কমন একটা বিষয় যদি ধারণ করে, হ্যাঁ, মানে পি নিরূপক এবং সি নিরূপক উভয়ের একটি আচ্ছাদন, মানে একটা কমন যদি একটা কিছু তৈরি করে, সেই আচ্ছাদনকে আমরা ব্যতিক্রমী সমাধান বলবো।
হ্যাঁ, আচ্ছা, আমরা এই টাইপের এই সংজ্ঞা সম্পর্কে তোমাদের আরো ক্লিয়ার করার জন্য তোমাদের এই যে আছে, কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করার সময় তোমরা এগুলো জেনে যাবে। ওকে, পুরো ক্লিয়ার হয়ে যাবে এই পি নিরূপকটা কি জিনিস, সি নিরূপকটা কি জিনিস, এটা আমরা সমাধান করার সময় আমরা এগুলো ওখানে পেয়ে যাবো। ওকে ওকে, এবার আমরা চলে যাই পরের বিষয়। দেখো, অসংশ্লিষ্ট সঞ্চারপদ, এক্সটার্নাস লুসি। হ্যাঁ, এগুলো দেখো তোমরা একটু মনোযোগ সহকারে মনোযোগ সহকারে পড়লেই কিন্তু এগুলো তোমরা পারবে। দেখো কি বলছে, মনে করি অন্তরক সমীকরণ, এটা অন্তরক সমীকরণ, ঠিক আছে, সমাধান ধরলাম এই সাধারণ সমাধান এটা। ওকে, যদি এইটা যদি ব্যতিক্রমী সমাধান হয়, হ্যাঁ, তোমরা আগেই দেখেছো ব্যতিক্রমী সমাধানটা কি জিনিস কি, হ্যাঁ, তাহলে পি নিরূপক এবং সি নিরূপক উভয়ের উৎপাদক হবে এত। কারণ ব্যতিক্রমী সমাধান হলে একটা কিন্তু কমন উৎপাদক হতে হবে, পি নিরূপক এবং সি নিরূপক উভয়ের একটা উৎপাদক সেম হতে হবে। সেম না হলে কিন্তু তোমার ব্যতিক্রমী হবে না। দেখো, প্রত্যেক নিরূপকের অন্য উৎপাদক থাকতে পারে যেগুলো প্রথম মানের সঞ্চারপদের সাথে জড়িত। সাধারণত এই সঞ্চারপদ সমূহের সমীকরণ সমূহ প্রদত্ত অন্তরক সমীকরণ সিদ্ধ করে না। মানে একটা সমীকরণ পাবো আমরা যেটা প্রদত্ত অন্তরক সমীকরণকে সিদ্ধ করে না বলে একে আমরা অসংশ্লিষ্ট সঞ্চারপদ বলছি। আশা করি মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তবে এটা মাথায় রাখো যে তোমার ব্যতিক্রমী সমাধানে পি নিরূপক এবং সি নিরূপক উভয় একটা সাধারণ উৎপাদক থাকবে। আমরা আগে দেখলাম আগে মানে সংজ্ঞায়। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো, এখানে কিছু আমাদের অসংশ্লিষ্ট সঞ্চারপদের কিছু প্রকারভেদ আছে। এইগুলো পরীক্ষায় 1 মার্কের এই যে শর্ট কুইজে এগুলো দিয়ে দেয়, এই সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, এই সংজ্ঞাগুলো তোমাকে মুখস্থ থাকতে হবে। দেখো, এখানে অসংশ্লিষ্ট সঞ্চারপদ 3 প্রকার। আচ্ছা, ট্র্যাক সঞ্চারপদ, আর নোডাল সঞ্চারপদ, আর একটা আছে কি কাস্প সঞ্চারপদ। দেখো, এখানে ট্র্যাক সঞ্চারপদটা কি জিনিস, এই ট্র্যাক সঞ্চারপদটা বুঝতে হবে তোমাকে। বা দেখো, যদি কোনো বক্ররেখা গোত্রের 2টি বক্ররেখা পরস্পর একে অপরকে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক থাকে, তবে ওই স্পর্শ বিন্দুর সঞ্চার পথকে ট্র্যাক সঞ্চার পথ বলে। দেখো, একটু খেয়াল করো, আমি যদি এখন যদি কোনো বক্ররেখা গোত্রের মধ্যে বক্ররেখা টাইপের 2টি বক্ররেখা পরস্পর একে অপরকে স্পর্শ করে। খেয়াল করো, আমি যদি এখন এরকম করি, আমার একটা এসে যাই শেয়ারিং এ, যে এটা আমি তোমার জিনিস দেখাই। মনে করো যে এরকম আমি একটা বৃত্ত আঁকলাম, এই যে বৃত্ত বলছে এটা কিন্তু বক্ররেখা গোত্রের। আমি আর একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, স্পর্শ করে দিলাম এখানে, ঠিক আছে, আমি আর একটা বৃত্ত আঁকলাম এই টাইপে। মনে করো এই যে স্পর্শ করলাম না এখানে, এটা কিন্তু এটা স্পর্শ, এইখানে স্পর্শ বিন্দু, এই একটা স্পর্শ বিন্দু, ঠিক আছে, এই একটা স্পর্শক বিন্দু না, এই একটা এখানে স্পর্শক বিন্দু কমন। মনে করো আমি যদি আর টাকাই, এই দেখো, ঠিক আছে, এইখানটা মনে করো স্পর্শ বিন্দু। আমি যদি এই স্পর্শ বিন্দু যদি একটা যে রেখা পাবো আমরা সঞ্চারপথ, হ্যাঁ, সেটাই কিন্তু আমাদের কি ট্র্যাক সঞ্চারপথ। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা ক্লিয়ার হতে পেরেছো। ওকে ওকে, আমরা দেখো, তাহলে তোমরা সংজ্ঞা ক্লিয়ার হয়েছে। যদি কোনো বক্ররেখা গোত্রের 2টি বক্ররেখা পরস্পরকে স্পর্শ করেছে, ওই দেখালাম দুটো বৃত্ত পরস্পর স্পর্শ করছে, স্পর্শ বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক, দেখছো, এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, মানে সাধারণ স্পর্শক আছে না একটা। তবে উক্ত স্পর্শক বিন্দুর সঞ্চারপথকে ট্র্যাক সঞ্চার। আশা করি তোমরা এটা বুঝেছো।
এবার নোডাল সঞ্চারপথটা কি জিনিস? যদি কোনো বক্ররেখা গোত্রে দুইটি বিন্দু থাকে এমন যেন উক্ত বিন্দুদের বক্র রেখা দুই অংশে দুটি স্পর্শক অঙ্কিত হয়, তবে ওই বিন্দু দ্বয়কে নোড বলা হয়। এই নোড বিন্দু সমূহের সঞ্চারপথকে নোডাল সঞ্চারপথ বলে। তোমরা তো নিশ্চয় জানো নোড নোড কি বলতো? নোড নোড কখন তৈরি হয়? যখন বিভিন্ন রেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুটাকে নোড বলছে, ঠিক আছে? ওকে, তবে এই নোড বিন্দু সমূহের অনেকগুলো যদি নোড থাকে, তাদের সঞ্চার পথকে আমরা কি বলবো? নোডাল সঞ্চার পথ। ওকে, তোমরা মানে একটু হালকা, এটা বেশি দেখাবো না, অল্প দেখাবো। মানে এরকম বিষয়টা, মানে নোড সঞ্চার পথ হচ্ছে যে, মনে করো এরকম দুটো রেখা, এখানে মনে করো এটা কমন পয়েন্ট, ঠিক আছে? এটা এখানে কিন্তু এটা ছেদ করছে। এরকম যদি আরো অনেকগুলো থাকে এই টাইপের, এখানে ছেদ করছে, হ্যাঁ, স্পর্শ করছে এই রেখার। এই যে আমি যদি এই রেখার এই পয়েন্টগুলো যোগ করে দিই, এই পথকে আমরা কি বলবো? নোডাল সঞ্চার পথ, ঠিক আছে? ওকে, আবার মনে হয় তোমরা বুঝেছো। এইবার আমরা চলে যাই, পরেরটায় চলে যাই আমরা। কাজ সঞ্চার পথ, যদি কোনো বক্ররেখা, তোমরা কি বুঝছো এটা আগেরটা? যদি কোনো বক্ররেখা করতে দুটি বিন্দু, ওই যে টাইনে দুটো বিন্দু, এমন যেন উক্ত বিন্দুদের বক্ররেখার দুটি অংশে দুটি স্পর্শক অঙ্কিত হয়, তবে ওই বিন্দুদেরকে নোড বলে। নোড তো তোমরা বুঝলেই। এই নোড বিন্দুদের বিন্দু সমূহের সঞ্চার পথ কি? ওই দেখালাম তিনটা যে নোড হলো, ওর সংযোগ রাখার যে পথটা, সেটা হচ্ছে নোডাল সঞ্চার পথ। এবার কাজ লোকাস, যদি কোনো বক্ররেখা গোত্রের দুইটি বিন্দুতে দুইটি স্পর্শক অঙ্কিত হয়, করা যায় যেন স্পর্শক দ্বয় সাধারণ স্পর্শক হয়, তবে উক্ত বিন্দু দ্বয়কে কাজ লোকাস বলে। ওকে, দেখো আমরা আমার চিত্র চলে যাই, কেমন হতে পারে এটা। আমরা যদি আমরা এটা ক্লিয়ার করে নিই, এটা মনে করো এরকম জিনিসটা, মানে দুটি মানে একটা পয়েন্ট, মনে করো এই একটা এদিকে একটা রেখা, এদিকে একটা রেখা, হ্যাঁ, এখানে মনে করো এই পয়েন্টে স্পর্শক দুইটা, আবার একটা মনে করো এই পয়েন্টে স্পর্শক দুইটা, এই একটা, আবার যদি এইখানটা একই রকম হয়, এইটা যদি এরকম হয়, এই যে এই পয়েন্টগুলো যে সংযোগ, সেটা আছে কি? সেটাকে বলছে কি? কাজ সঞ্চারপথ। ওকে ওকে, তোমরা প্রয়োজনীয় সংখ্যাগুলো মুখস্থ করে ফেলবা। ওকে, এটা সবচেয়ে ভালো। তোমরা অবশ্যই এটা বুঝে যাবা, বুঝছো মনে হয়। আমরা এখন চলে যাই। ওকে, আমরা এখন পরের, এবার আমরা কিছু এসে যাবো সমাধানের, এবং সমাধান যাওয়ার আগ দিয়ে আমরা কিছু নিয়ম দেখে নেবো। দেখো কিছু নিয়ম, সমাধানের পদ্ধতি। দেখো সমাধানের পদ্ধতি মানে সিঙ্গুলার সলিউশন কিভাবে সমাধান মানে করতে হয় আর কি। ডিফারেনশিয়াল সমীকরণের ব্যতিক্রমধর্মী সমাধান বের করতে হলে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট টাইপ। প্রথমে কি করবো? ওর একটা সাধারণ সমাধান বের করব, মানে যে সমীকরণ থাকবে তার একটা সাধারণ সমাধান বের করতে হবে। ওকে, তারপর কি করব? দেখো এই যে এটা কি, এই টাইপের অন্তরক সমীকরণকে আমরা, দেখো আংশিক, এইটাকে আমরা আংশিক করব, আংশিক করে পি কে অপসারণ করব। আমরা এর আগে দেখেছি যখন এই টাইপের অঙ্ক আমরা করেছি, ঠিক আছে? আগে আমরা অঙ্ক করতে গেলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম আমরা একটা সমাধান, একটা ডিফারেনশিয়াল সমীকরণকে সমাধান করব প্রথম, তারপরে ওই ডিফারেনশিয়াল সমীকরণের আংশিক করব, আংশিক করে পি কে অপসারণ করে পি নিরূপক নির্ণয় করতে হবে। তোমরা মনে হয় এটা বুঝতে পারোনি।
হ্যাঁ, মানে একটা ডিফারেনশিয়াল সমীকরণ থাকবে, ওকে আংশিক করে পি অপসারণ করতে হবে, পি কে অপসারণ করতেই হবে। অপসারণ করে মানে মনে করো পি যদি অপসারণ হয়ে যায়, তখন আমরা সেই যেটা পাবো সেটা কি হবে, সেটা হবে পি নিরূপক। এবার দেখো যদি এই টাইপের কোনো সমীকরণ থাকে যেখানে সি আছে, এই তাকে আংশিক করব, আংশিক করে যদি আমি সি কে যদি অপসারণ করে ফেলি, তাহলে আমরা তাকে কি বলবো, সি নিরূপক। ওকে ওকে ওকে। দেখো আমরা কিছু এবার সমাধান দেখবো। ওকে, আমরা কিছু সমাধান দেখবো। এই দেখো সমাধান দেখবো আর এর সাথে মিলাবো, ঠিক আছে, আমরা কি কি করলাম, তাহলে পুরোপুরি এবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা সমাধান করব আর এই তিনটা যে রুল রেখেছি না, এই রুলের সাথে মিলিয়ে দেখবো, তখন তোমরা এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। আসলে অনেক সময় ম্যাথমেটিক্স মানে থিওরি করে বোঝা যায় না, প্র্যাকটিক্যালি না করলে, প্রবলেম না করলে থিওরি বোঝা যায় না। হ্যাঁ, অনেক সময় অনেক, সেই জন্যই প্রবলেমগুলো করলে, করে যদি থিওরি করা হয় তখন কিন্তু থিওরিটা ভালো বোঝা যায় অনেক সময়। ওকে ওকে, আমরা এখন চলে যাই অঙ্কে চলে যাব। অঙ্ক কিন্তু খুব একটা, এই প্রশ্নমালার অঙ্ক খুবই লিমিটেড অঙ্ক, পরীক্ষায় কিন্তু থাকে, অল্প করে বেশি লাভ। হ্যাঁ, অল্প পরিশ্রমে বেশি লাভ। ওকে, আমরা এবার একটা সমাধান দেখব। দেখো সমাধান একটা দেখো, একটা অঙ্ক দেখো, এক্স পি স্কয়ার মাইনাস 2py প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ এবং ব্যতিক্রমী সমাধান বের করতে হবে। ওকে, তো আমরা এখন এই অঙ্কটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ, এটা নাম্বার 1 দিলাম। হ্যাঁ, দেখো এইটাকে আমরা ওয়াই তে কনভার্ট করব, ওয়াই। ওকে, এবার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, dy বাই dx ইকুয়াল টু পি, ঠিক আছে, এখানে এটা অঙ্ক লেখা থাকবে, এটা যেখানে এই পিটা কি হবে, পিটা আছে dy বাই dx। হ্যাঁ, এই পিটা আছে dy বাই dx, এখানে ব্র্যাকেটে লেখা থাকবে প্রশ্নে। এইটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে, এটাকে আমরা x এর সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ তো করলাম। দেখো কি পাচ্ছে, দেখো y ইকুয়াল dy বাই dx, এটা করলে হবে x ইকুয়াল 1 p বাই 2। হ্যাঁ, আর এই যে এটাকে তোমার যে ইউভি সূত্রে ফেলতে হবে, ঠিক আছে, বলে অঙ্কটা মিলে যাবে। ওকে, কারণ এটা দুটো রাশি আছে না, একটা ইউ আর ভি, ইউভি। ওকে, বলে আমরা এটা পাচ্ছি। ওকে, এইবার আমরা কি করব, পরের লাইনে চলে যাব। এই dy বাই dx এর মান কত, p, dy বাই dx এর মান কত, p, বসাই দাও p, এই যে p বসালাম। বসানোর পরে তোমরা কি করবে, এবার একটু ক্যালকুলেশন করবে, এইটারে এই পাশে নিয়ে যাবা, নিয়ে যে এখানে দেখো এখানে কমন যাই। হ্যাঁ, এই কমন টমন গেলে আমরা এরকম একটা রাশি পাবো, ঠিক আছে। ওকে, এখানে এই এদিকে লিখে হবে পি বাই 2 হবে না, পি বাই 2, তারপর এখানে পি বাই 2 কমন যায়। হ্যাঁ, এই দেখো পি বাই 2 কমন যাবে, হাফ কমন যাবে, হাফ মানে এই কমন গুলি আমরা পাবো, দুটো কমন গুলি আমরা এটা পাচ্ছি। ওকে, দেখো তারপর আমরা কি করছি, আবার এইটা ইকুয়াল টু নট 0, ঠিক না, তার মানে আমরা এইটা ইকুয়াল টু 0। দেখো পরের লাইনে যাবো, তার মানে এটা ইকুয়াল টু 0, বা এটা গ্রহণ যখন এই বাদ দিয়ে দিলে সমস্যা নেই, ঠিক আছে, কারণ 0 এর সাথে গুণ করলে 0 হয়ে গেল সব, তাই এটা ইকুয়াল টু 0। ওকে, তাই এবার আমরা কি করব, এটাকে আমরা সেপারেবল করব। সেপারেবল তোমরা আগেই শিখেছো, সেপারেবল মানে কেমন, কিভাবে করতে হয়। দেখো আমরা এখানে যদি আমরা এটাকে কি করব, এবার ইন্টিগ্রেশন করব। এখানে মনে হয় একটু ইয়ে আছে, এখানে একটা ভুল হয়েছে, এটা আছে যে পি হবে নিচেই। ওকে, তো আমরা এখানে কি পাচ্ছি, দেখো পি ইকুয়াল টু সিএক্স, তো এইটা আমরা ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাচ্ছি। ওকে, হ্যাঁ, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটা পাই। ওকে, মানে এটা নিচে হবে পি, এখানে পি হবে, ঠিক আছে, ডিপি বাই পি হবে।
তোমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। তার আমরা যদি পরে ইন্টিগ্রেশন করি, সমাকলন করি, তাহলে আমরা এটা পাই। ওকে, cx মানে ln p ইকুয়াল টু ln x প্লাস ln c। তার মানে এটা একবার আমি গ্যাপ দিয়েছি একটু। ওকে, dp বাই p ইন্টিগ্রেশন করলে কি হয় ln p, আর এখানে dx বাই x মানে কি ln x প্লাস ln c। তার মানে p ইকুয়াল ln p ইকুয়াল টু এখানে যোগের সূত্র ln ab, তার মানে ln চলে গেল pc থাকে। এবার দেখো এই p এর মান, এই p ইকুয়াল টু এই মানটা আমি কোথায় বসাবো, একে বসাবো। দেখো 1 নম্বর সমীকরণে p এর মান বসালে আমরা এটা পাচ্ছি। ওকে, বসার নম্বরে আমরা এটা পাচ্ছি। এবার দেখো এইটাকে আমরা একটু করলাম, ওই দেখো x ওভার ভিতরে x আছে, সেটা x টা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, এটা পাচ্ছি। ইহা প্রদত্ত সমীকরণ সমাধান। তো আমাদের মেন উদ্দেশ্য কি ছিল? প্রথম হচ্ছে যে আমাদের যে সমীকরণ দেওয়া থাকবে সেটাকে সমাধান করা। এই সমাধান আমরা পেয়ে গেছি। ওকে, সমাধান আমরা পেয়ে গেছি। এবার কি করবো? আমার প্রথম ওই যে প্রথম যে সমীকরণটা আমরা কি দেখছি, রুল দেখো, আমার রুলে চলে যাই। দেখো আমরা রুলে যাই, রুলে যাতে কষ্ট আছে। এই দেখো প্রথমে কি করলাম, আমরা এর সমাধান নির্ণয় করতে হবে। যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে তার সমাধান বের করলাম। এবার কি করবো, ওই ডিফারেনশিয়াল সমীকরণ আংশিক করবো। ঠিক আছে, এবার আংশিক করবো, যেটা দেওয়া ছিল ওর আমরা আংশিক করবো। ঠিক আছে, দেখো এবার দেখো পি নিরূপকের জন্য পি আমার বের করতে হবে কি, পি নিরূপক 1 নম্বরকে আংশিক করে পাই। তাহলে 1 নম্বরকে আংশিক করলে কি হবে, 2px মাইনাস 2y হয়। ঠিক না, আংশিক। দেখো আমি 1 নম্বরে যাই, আবার একটু দেখাই, ব্যাক যাচ্ছি আবার একটু। 1 নম্বর কোথায়, এই দেখো 1 নম্বর। ঠিক আছে, দেখো 1 নম্বর যদি আমরা আংশিক করি, এই দেখো আংশিক করলে কত আছে এটা, দেখো দেখো তাহলে 2px আর p যদি p সাপেক্ষে বসি তাহলে কি হবে, 1 হবে এটা, তাহলে 2i থাকবে ইকুয়াল টু 0। ওকে, তো আমরা চলে যাব আবার, তো আংশিক করলে আমরা এটা পাচ্ছি। যদি p এর সাপেক্ষে আংশিক বসি আমরা 2px y পাচ্ছি। তাই একে আমরা এখান থেকে p বের করি, p ইকুয়াল টু y বাই x। ওকে, এবার p এর মান কোথায় বসাবো, একে বসাবো, আবার একে বসাতে হবে। মানে পি ওই সমীকরণে পি থাকবে না, কোথায় পি কে অপসারণ করতে হবে না। পি অপসারণ করলেই কিন্তু আমাদের কি, পি অপসারণ করলেই কিন্তু আমাদের এটা পি নিরূপক পাবো। ঠিক আছে, দেখো পি এর মান সমীকরণ আবার একে বসাবো, তাহলে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, এটা পাবো, পাওয়া যাবে, এবং ওহাই পি নিরূপক। আমার মেন উদ্দেশ্য কি, দুটোই কিন্তু কমন হতে হবে। সি এর নিরূপক কিন্তু এটা হওয়া লাগবে, ওয়াই স্কয়ার মাইনাস 4x স্কয়ার হতেই হবে। এবার আমরা সি বের করবো। দেখো সি সমীকরণ এটা, কিন্তু এটা সি এর সমীকরণ। এবার এই সমীকরণকে আমরা কি করব, আংশিক করব। ওকে, দেখো আংশিক করলে কি হবে, সি এর সাপেক্ষে আংশিক করলে কি হবে, 2cx স্কয়ার এটা হয়, আর সি ইকুয়াল টু ওয়াই বাই এক্স স্কয়ার হয়। ওকে, খুব মজার অঙ্ক করে। এইবার সি আমরা কোথায় বসাবো, একে বসাবো, এই 2 বসাবো। 2 বসালে কি হবে, তাহলে সি মুক্ত হয়ে গেল। মানে এই সমীকরণ থেকে আমাদের সি মুক্ত করতে হবে করে। সি এর মান যদি এখানে বসাই দেওয়া হয়, এই সমীকরণ থেকে সি মুক্ত করবো, তো সি এর মান যদি এখানে বসাই দিই তাহলে কি হবে, টোটালি সি মুক্ত হয়ে গেল নাকি। সি মুক্ত হয়ে আমরা কি পাবো, দেখো সি এর মান 2 বসালে আমরা এটা পাবো, এটা পাই, ক্যালকুলেশন করলে আমরা এটা পাবোই। দেখো এই দেখো পি নিরূপক, এই পি নিরূপকের মান এইটা এবং এইটা কি সমান, দেখো তো এইটা সমান কিনা, একই। দেখো যেহেতু পি নিরূপক এবং সি নিরূপক উভয়ের একটি সাধারণ উৎপাদক এত, এবং উহা প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে, সুতরাং এত ওয়াই স্কয়ার মাইনাস 4x স্কয়ার ইকুয়াল টু 0 উহার একটি ব্যতিক্রমধর্মী সমাধান। আশা করি তোমরা মানে সবাই বুঝতে পেরেছো, এখানে কিছু নাই। আমরা আর একটা প্রবলেম দেখবো একই রকমের আর একটা, তাহলে তোমরা পুরোপুরি আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো
দেখো আমরা দেখো y ইকুয়াল টু 2px মাইনাস 2p স্কয়ার বাই x এর সাধারণ ও ব্যতিক্রম ধর্মী সমাধান বের করো। তাহলে প্রদত্ত সমীকরণ কি, এটা দেওয়া আছে। তো এইটাকে আমরা কি করব, y, এটাকে আমরা x এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। করলাম, অন্তরীকরণ করলাম, x করলে আমরা এটা পাই। তোমরা অন্তরীকরণ নিশ্চয়ই পারো, হ্যাঁ, এটা করলে আমরা এটা পাবো। তোমরা নিজেরা করে বাছাই করে দেখবা, আমরা এটা পাবো। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা ওই উৎপাদক আকারে কমন টমন নিয়ে লিখি, এটা একটু সার্চ করলাম, দেখো dy বাই dx, dy বাই dx এর মান কত, p। এটা কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, এই p এর মানটা কত, dy বাই dx, dy dx এইটা দেওয়া থাকবে। তো আমরা এটা করলাম, গুণ করে দিলাম, এটা পেলাম। ঠিক আছে, পার পর দিয়ে আমরা এখন করবোটা কি, এইটাকে এখন উৎপাদক করব, কমন নেবো আর কি। কমন নিয়ে দুটো অংশে ভাগ করবো। দেখো আমরা এটা পাচ্ছি কিন্তু, ওকে, হ্যাঁ। তো আমরা এইটা সবসময় এইটাই কোনো জিরো রাখবো, যার সাথে এই থাকবে না, ডিপি থাকবে না, ডিএক্স থাকবে না, সেইটা করে জিরো রাখবো, বাকিটা ই করে দেবো, আউট করে দেবো। দেখো, হ্যাঁ, আমরা এইটাই কোনো জিরো লিখছি, শুধু এইটাই কোনো জিরো, আমরা সবসময় এইটাই কোনো জিরো রাখবো, আর এইটাকে সবসময় আমরা আউট করে দেবো, ওকে। কারণ এইটাকে আমাদের কি করতে হবে, এখন সেপারেবল করতে হবে, ওকে। মানে ডিএক্স বাই এক্স বা ডিপি বাই পি এভাবে লিখতে হবে, হ্যাঁ। আবার কি একই রকম এখানে একটা ভুল হয়েছে, ওই কপি পেস্ট তো, তাহলে এখানে হবে নিচে হবে কি, এখানে পি, ডিপি বাই পি হবে ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, ওকে। তাহলে যদি বুঝতে পারছো, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, এখন ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা লন এক্স, আর এখানে হবে লন পি, 2 লন পি। আচ্ছা, 2 লন পি মানে কি, 2 লন পি মানে লন পি স্কয়ার, আর এখানে কি হবে লন এক্স প্লাস লন সি, মানে এক্স সি, লন এক্স সি। তার মানে উভয় পক্ষ থেকে যদি লন চলে যায়, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু সি এক্স হয়। এই দেখো, পি এক্স সি এক্স হয়, ওকে। আচ্ছা, এখন আমাদের এখন কাজটা কি বলতো, এই পি স্কয়ারের মান কোথায় বসাবো, দেখো বসায় কি, দেখো পি স্কয়ার মান যদি আমরা একে বসায় পাই, তাহলে আমরা এটা পাই, ওটাকে ক্যালকুলেশন করে দেখবা, ঠিক আছে, করে আমরা এটা পাবো 3y ইকুয়াল টু 2px মাইনাস 2y, এটা পাবোই, ওকে। এবার আমাদের কাজ কি বলতো, এখান থেকে কিন্তু আমাদের কি, দেখো বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওকে। এবার এইটাকে যদি আমি একটু বর্গ করি, আমাদের এই উদ্দেশ্য কি, এখান থেকে পি পি নিরূপক বের করা এবং সি নিরূপক বের করা, ওকে। তো আমরা এখানে পি কাটু, দেখো এখানে আমাদের বর্গ করে দিই, তাহলে আমরা এটা পাচ্ছি, ওকে। বর্গ করলে আমরা এটা পাচ্ছি, বর্গ করলে আমরা এটা পাই, ওকে। যা প্রদত্ত কি, ইয়াই প্রদত্ত সমীকরণের সমাধান, ওকে। এবার আমাদের কাজ কি বলো, প্রথম যে সমীকরণ দেওয়া ছিল ওইটাকে আমরা পি এর সাপেক্ষে আংশিক করবো নাকি। দেখো 1 নম্বরকে পি এর সাপেক্ষে, সব অঙ্ক নিয়মে একই। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে আমরা যদি আংশিক করি পি এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাই, দেখো এটা পাই 4p মাইনাস 2x স্কয়ার ইকুয়াল টু 0। পি এর সাপেক্ষে আংশিক করলে 4p মাইনাস 2x স্কয়ার ইকুয়াল টু 0 পাই, ঠিক আছে। তাই এখানে যদি আমি পি এর মান বের করি, দেখো পি এর মান আমি যদি বের করে ফেলি, তো আমরা এই পি এর মান যদি আমি একে বসাই, তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি, খুব সোজা অঙ্ক কিন্তু। পি এর মান যদি আমি একে বসাই দিই, তাহলে আমরা এটা পাবো, ওকে। এরকম একটা আমরা ইকুয়েশন পাচ্ছি, এবং ওয়াই পি নিরূপক, খুবই মজার অঙ্ক, সবই একই অঙ্ক। এবার খেয়াল করো, আমরা তো এই পি নিরূপক এটা পেয়ে গেছি, কিন্তু এবার আমাদের বের করতে হবে কি, এবার আমাদের বের করতে হবে সি নিরূপক। তো সি নিরূপক বের করতে গেলে এই যে ইকুয়েশনটা আমরা পাইছি, এইটা 2 নম্বর সমীকরণ দিলে ভালো হতো, এটা 2 নম্বর সমীকরণ, ওকে। এইটা 2 নম্বর সমীকরণ, এইটাকে আমাদের কি করতে হবে, সি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে এইটারে। দেখো সমীকরণ 2, এটা 2 হবে, ঠিক আছে। 2 কে সি এর সাপেক্ষে আংশিক অন্তরক করে পাই, এটা আংশিক করলে আমরা এইটা পাবো, ঠিক আছে।
এটাকে যদি আর একটু সাইজ করি তাহলে আমরা দেখো কি পাচ্ছি এরকম 2c ইকুয়াল টু x³ মাইনাস 3y। এবার কি করবো বলতো, এইবার আমরা এই মানটা কোথায় বসাবো বলতো, 2 নম্বর সমীকরণে 2c এর মান বসাই পাই, মানে ওই সমীকরণে এই সমীকরণে 2c এর মান বসাতে হবে এখানে, ঠিক আছে, যেখানে 2c আসে সেখানে আমরা এই মান বসাই দেবো। ওকে, এই 2c এর মান কত, x³ মাইনাস 3y স্কয়ার, এই মানটা এখন বসাই দেবো, ঠিক আছে। বসাই দিয়ে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে দেখবা এইটা আমরা মানে এটা আনতেই হবে, মানে পি এর যে নিরূপক, পি এর নিরূপক এবং সি এর নিরূপক কিন্তু কমন হতে হবে, কমন মানে ফাংশন অফ এক্স ওয়াই একটা মানে কমন ফাংশন, কমন হতে হবে, উৎপাদকটা হবে কমন। ওকে, বা রাশিটা হবে কমন। দেখো তা আমরা সি এ বসালে আমরা এখানে এটা পাচ্ছি, এই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাচ্ছি, পরের লাইনে যদি আসি এখান থেকে এটা থেকে যদি বিয়োগ করি আমরা এটা পাচ্ছি। ওকে, এবার দেখো এখানে যদি আমরা x³ কমন নিই এই সমীকরণে তাহলে আমরা কি পাই, দেখো পরের লাইনে x³ কমন নিলে কি হবে, x³ মাইনাস 6y। ওকে, তো আমাদের ভাগে কি ছিল দেখো, দাঁড়াও হ্যাঁ, এই যে এখানে একটু মিস্টেক আসলে মতো, পি এর মান বসালে এখানে x³ এখানে হবে, ঠিক আছে একটা, হ্যাঁ এখানেও x³ হবে, 2p এর মান বসালে আমরা এখানে একটা x³ পাবো, ঠিক আছে, x³ এখানে এটা পাবো, অবশ্যই পেতে হবে, এটা না পারলে হবে না, দুটো সমান হতে হবে। দেখো তারপরে আমরা এটা পেলাম, এবার এইটা যদি আমরা x³ কমন নিয়ে গেলাম এইটা পাই, যা পাওয়া গেল সেটা কি সি এর নিরূপক। ওকে, এবার দেখো ওই পি এবং সি এর নিরূপক একই একই জিনিস, দেখো পি এবং সি এর সি নিরূপক উভয়ের উৎপাদক কত হবে এইটা। ওকে, উহা প্রদত্ত সমীকরণ সিদ্ধ করে, সুতরাং এত সমান সমান 0 একটি ব্যতিক্রমী সমাধান। তোমরা একটা জিনিস খেয়াল করো, যে সমীকরণ দেওয়া থাকবে সেটাকে প্রথম কি করবো আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তারপর ডিওয়াই বাই ডিএক্স এর মান কত পি, ওই জায়গাতে একটা সমীকরণ পাবো, পি এর একটা সমীকরণ পাবা, পি এর মানটা যদি সমীকরণ একে পাঠায় দেওয়া যায় তাহলে আমরা আরেকটা সমীকরণ পাবো, মানে সি সম্বলিত মানে সমীকরণ দুইটা, একটা হচ্ছে পি এর সমীকরণ আর একটা সি সম্বলিত সমীকরণ। তা পি এর সমীকরণ তো প্রথমেই আছে 1 নম্বরটাই, আর 2 নম্বর পরে ওই পি এর মান বসাই দিলে আমরা সি এর সমীকরণ পাচ্ছি। এবার আমরা কি করছি, ওই 1 নম্বর সমীকরণকে পি এর সাপেক্ষে আংশিক করব, আংশিক করার পরে যে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে যে কি পি নিরূপক। এইবার আমরা 2 নম্বর সমীকরণকে সি এর সাপেক্ষে আংশিক করব, ঠিক আছে, আংশিক করে যেটা যে ইকুয়েশন পাবো সেটা হচ্ছে কি সি নিরূপক। তোমরা দেখবা ওই পি নিরূপক এবং সি নিরূপক দুটোই সেম, হ্যাঁ, এবং সেম বলেই ওই সেমটাই হচ্ছে কি ওই সমাধানের সিঙ্গুলার সলিউশন। ওকে, তা আমার মনে হয় তোমরা পুরোপুরি ক্লিয়ার অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা প্রয়োজনীয় ভিডিওটা বারবার দেখবা, তাহলে আরো বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আমরা তাহলে আমরা কিছু হোমওয়ার্ক চলে যাই, কিছু হোমওয়ার্ক করব, এই টাইপের আমরা এডিট তো করাইছিল। ধন্যবাদ। ওকে, হোমওয়ার্কগুলো দেখে নেবা, ওকে হোমওয়ার্ক দেখে নেবা। এবার আমরা কি করব, এই লেকচারটা টপিকটা শেষ করার আগে তোমাদের জানাতে চাই, তোমরা জাতীয় ইউনিভার্সিটির যে উদ্দেশ্যে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছে তোমরা যেন অবশ্যই পুরোপুরি কাজে লাগিয়ে তোমাদের জীবনকে ভালো করবে, হ্যাঁ, আর তোমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে থাকবে। আর যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম এই টপিকগুলো বইতেও আছে, ওই আমি যে রেফারেন্সের বইগুলো বলেছি, প্লাস অন্য আরো অনেক বাজারে অনেক বই আছে, ওই বইগুলো নিয়ে তোমরা বসবা, বসে ওখান করে এক্সাম্পল গুলো তোমরা করার চেষ্টা করবে, দেখবে যে তোমাদের কাছে সব ইজি হয়ে গেছে। ওকে, আশা করি তোমরা ভালো কিছু শিখবে। ওকে, তো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের স্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।